আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভীষণ রকম ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড রাইট নাও শুনছেন ভৌতিক কথা, সাথে আছে আমি জেফরি খান, এবং শুরু হয়ে গেল আপনাদের সকলের পছন্দের জায়ান জিনের ঘটনা। এক্স্যাক্টলি তাই। এবং আজকে কিন্তু আমি খুবই হ্যাপি যে আজকে ঈদ স্পেশাল পর্ব 3 প্রচার করতে চলেছি, এবং একই সাথে কিন্তু আমি খুব এক্সাইটেড বিকজ আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন, এবং তৃতীয় দিনে একই সাথে 2টা এপিসোড চলছে। একটা অলরেডি নিশ্চয়ই আপনারা শুনছেন, সেটা হচ্ছে বৃদ্ধ জিনের ঘটনা, এবং সেটা কিন্তু অলরেডি ইটস প্রিমিয়ারিং। অ্যান্ড একই সাথে কিন্তু রাইট নাও আমরা আজকে শুনতে চলেছি জায়ান জিনের ঘটনা। এক্স্যাক্টলি। এবং সেটা কিন্তু সানিয়াজ মাহাপুর লেখা সবচেয়ে অসাধারণ ঘটনা, এবং আমি বিলিভ করি যে জায়ান জিনের এই ঘটনা সবার কাছে একদম আমি একেবারে সব করে বলতে পারি যে এই ঘটনা আপনাদের কাছে ভয়ঙ্কর এক রকমের এনজয়েবল কিছু আপনাদেরকে অবশ্যই নিয়ে আসবে। এবং একই সাথে আমি বলতে চাই যে এই ঘটনা যারা যারা শুনবেন খুব মনোযোগ দিয়ে, তারা অবশ্যই এতটুকু বিশ্বাস করতে পারবেন না, এতটুকু বিলিভ করতে পারবেন, এবং একই সাথে একটা জিনিস অনুধাবন করতে পারবেন, আর সেটা হচ্ছে লোভ খুব ভয়াবহ জিনিস, এবং সেই জিনিস কখনোই কোনো মানুষকে ভালো কিছু বয়ে আনতে পারে না। ভালো জিনিসের লোভ ভালো, কিন্তু অতিরিক্ত লোভ কখনোই ভালো জিনিস নয়। এবং লোভ এমনই এক ভয়াবহ জিনিস যা কিনা মানুষকে একটা সময় মৃত্যুর দিকেও ঠেলে দেয়। এবং আজকে কিন্তু আমরা তেমনই এক ঘটনা শুনছি, লোভের মহামারী। নিশ্চয়ই জানেন যে এরা কিন্তু তিনটা পার্ট আমরা শেয়ার করেছিলাম লোভের মহামারীর, এবং আজকে কিন্তু আমরা ঈদ স্পেশাল এপিসোডের জায়ান জিনের ঘটনা লোভের মহামারী এই গল্পের সর্বশেষ খণ্ড শেয়ার করতে চলেছি। অ্যান্ড আই বিলিভ যে আপনাদের কাছে এতটা বেশি ভালো লাগবে আজকের এই গল্প যে আপনারা সত্যি মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকবেন। অ্যান্ড আমি এতটুকু বিশ্বাস করি যে আজকের এই ঘটনা থেকে যেমন শিক্ষা পাবেন, তেমন এনজয় করতে পারবেন, ঠিক তেমনই ভয় পেতে বাধ্য হবেন, বিকজ দিস এপিসোড ইজ বেসিক্যালি সুপার অ্যামেজিং কিছু আপনাদেরকে নিয়ে আসতে চলেছে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আজকে কিন্তু ঈদ স্পেশাল এপিসোড 3 পুরোটা সময় জুড়ে আপনারা জায়ান জিনের ঘটনা শুনবেন, এবং পুরো 1 ঘন্টার লম্বা এপিসোড শুনবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে আপনারা অনেক কমেন্ট করবেন এবং অবশ্যই ইন্সপায়ার করবেন। এবং এটা যেহেতু অ্যাডমিন প্যানেল থেকে লেখা হচ্ছে, সো আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করছি। জায়ান জিন এটা কন্টিনিউ থাকবে, যতদিন ভৌতিক কথা থাকছে ততদিন আপনারা ভৌতিক কথায় জায়ান জিন শুনবেন। জায়ান জিন কখনো মিস হবে না। এবং মাঝখানে কিন্তু জায়ান জিনে অনেক ঝামেলা হয়েছিল। আলটিমেটলি আমরা যখন টেক ওভার করে নিয়েছিলাম জায়ান জিন, তখন থেকে হচ্ছে জায়ান জিন আবারও ফিরে আসছিল সেই নতুন এক মাত্রায় আমরা জায়ান জিনকে ফিরিয়ে আনছি। আলহামদুলিল্লাহ, এটা যে আপনাদের কাছে ভালো লেগেছে এটাই সবচেয়ে বেশি আনন্দের, বিকজ আমরা যখন একটা দেখি যে একটা জিনিস খুব বেশি মানুষের প্রয়োজন, তখন আমরা বাধ্য হয়েছিলাম যে জায়ান জিন তাহলে আমরা টেক ওভার করে আমরা অ্যাডমিন প্যানেল থেকে ঘটনা দেখিয়ে আপনাদেরকে শোনাই। অ্যাটলিস্ট আপনাদের যাতে আনন্দটা বা আপনাদের যাতে খুশিটা যেন কখনো মরে না যায়, আপনাদের জন্যই এই জায়ান জিনকে নিয়ে ফিরে আসা এবং ঘটনার ভিতরে ভয় ঢুকাই দেওয়া। এবং আগের জায়ান জিনে কিন্তু ঘটনার ভিতরে ভয় ছিল না, এখন ঘটনার ভিতরে অনেক ভয় থাকে, অনেক ডার্ক থাকে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে শিক্ষার একটা বিষয় রাখি। আর জায়ান জিন তো জায়ান জিনে, ওটা আর কোনো অল্টারনেটিভ নেই, ওটা আরো ভয়ঙ্কর করে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করি। এবং আমি বিলিভ করি আপনাদের কাছে জায়ান জিনের এখনকার ঘটনা আগের থেকে অনেক বেশি ভালো লাগছে, এবং আপনাদের কাছে যে পরিমাণ রিকোয়েস্ট পেয়েছি জায়ান জিনের, মাশাআল্লাহ আপনারা যে এত পছন্দ করছেন এটাই সবচেয়ে আনন্দের। সো আই বিলিভ যে আপনাদের কাছে আজকের জায়ান জিনের যে ঘটনা লোভের মহামারী, এই ঘটনার সর্বশেষ পার্ট অনেক বেশি ভালো লাগবে। সো এই হচ্ছে বিষয়। আমি আর বেসিক্যালি দেরি করবো না, বিকজ বেসিক্যালি দেরি করার কোনো প্রশ্নই আসে না। আমি এখন সরাসরি শুরু করতে আছি আজকের জায়ান জিনের ঘটনা, এবং আপনাদের সবাইকে বলবো যারা যারা এখনো হেডফোন কানে লাগাননি তারা ডেফিনেটলি হেডফোনটা কানে লাগিয়ে দিবেন, এবং সবাই একসাথে এনজয় করুন জায়ান জিনের ঘটনা। এবং অবশ্যই আপনারা যারা যারা ঘটনা পাঠাতে ইচ্ছুক তারা কিন্তু ঘটনা পাঠাবেন। ঘটনা পাঠানোর জন্য একটাই ওয়ে আছে, উইচ ইজ ইমেল আইডিটা হচ্ছে bhautikstories@gmail.com, অথবা আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01490930111। দিস ইজ বেসিক্যালি ইট। আপনারা কিন্তু অবশ্যই ঘটনা পাঠাবেন, আপনাদের কাছ থেকে অসাধারণ সব ঘটনা পাচ্ছি, আর ইনশাআল্লাহ দারুণ কিছু হয়ে যাবে। আমি আর দেরি করবো না, আমি সরাসরি শুরু করছি জায়ান জিনের ঘটনা। আশা করছি এই ঘটনার পরে ইনশাআল্লাহ আমরা ব্যাক টু ব্যাক পুরো স্টোরিটা বা জায়ান জিনের যে 4 খণ্ডের স্টোরি সেটা এক পর্বে আমরা শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আবারও বলে রাখি, আপনারা এই শনিবার শুনবেন জুব্বার তান্ত্রিকের ঘটনা,
সরি আমি আবারও ভুল বলছি, এই শনিবার আপনারা শুনবেন অনিমেষ চ্যাটার্জির মুখোশ যে ঘটনাটা ছিল সেটা এক পর্বে আমরা দিয়ে দিব। রবিবার আপনারা শুনবেন দানব অর্থাৎ জুব্বার তান্ত্রিকের দানব, সেটা আপনারা এক পর্বে পুরো গল্প শুনবেন। এবং সোমবার একটানা 3 দিন আপনারা সিরিজ এপিসোড শুনবেন। এরপরে যেটা আছে জায়ান্ট জিন, এবং জায়ান্ট জিনের এই পুরো ঘটনাটা আপনারা এক পর্বে শুনবেন। আই বিলিভ আপনাদের কাছে এই 3টা দিন খুব ইম্পর্টেন্ট, এবং এই 3টা দিন আপনারা কোনোভাবেই মিস করবেন না। আপনারা অবশ্যই শুনবেন। 3টা সিরিজ একসাথে আমরা 3 দিন পর শেয়ার করে দেবো, এবং এরপর মঙ্গলবার থেকে আমরা আবারও রেগুলার এপিসোডে চলে যাব। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছে আজকের এপিসোডে। আশা করছি পুরো এপিসোড আপনারা অনেক বেশি এনজয় করবেন। আর কিছু বলার নেই, চলে যায় সরাসরি জায়ান্ট জিনের আজকের ঘটনায়। এবং আপনাদের আবারও বলছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। শুরু করছি ঈদ স্পেশাল পর্ব 3। তবে চলুন ঢুকে যায় জায়ান্ট জিনের লোভের মহামারী ঘটনার সর্বশেষ পর্বে। অ্যাডমিন প্যানেল থেকে যেভাবে ঘটনাটি লেখা হয়েছে সেভাবেই পড়ছি। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভৌতিক কথার সকল লিসনার্সগণ এবং প্রিয় ভাই এবং বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমে আমার পরিচয় পর্বটা দিয়ে নিই। আমি সানিয়া আজমা, ভৌতিক কথার একজন একক অ্যাডমিন। আশা করি অনেকেই আমাকে চিনে থাকবেন, এবং এই মুহূর্তে আপনাদের জন্য আপনাদের সবার পছন্দের জায়ান্ট জিনের একক লেখিকা আমি নিজেই। আজ আমি প্রায় আবারও অনেকগুলো দিন পর ফিরে এলাম জায়ান্ট জিনের ঘটনা নিয়ে। বিশ্বাস করুন, এই ঘটনাটি আপনাদের যেমন ভয় ধরিয়ে দেবে, ঠিক তেমনই এই ঘটনা থেকে এক ভয়ঙ্কর রকম শিক্ষা পাবেন। আর এই ঘটনাটা আশা করি আপনাদের কাছে অনেক পছন্দের ঘটনা হবে। আর দেরি করব না, যেহেতু আজ অনেক দিন পর ফিরে আসা এবং আজ ঈদের 3য় দিন, তাই আবারও জায়ান্ট জিনের ঘটনা বা লোভের মহামারী ঘটনার সর্বশেষ পার্ট নিয়ে চলে এলাম। ঘটনা শুরু করবার পূর্বে আবারও আজকে গত পর্বের রিক্যাপ দিতে চাই, কারণ নিশ্চয়ই জানেন ঈদ আয়োজনে লোভের মহামারী গল্পটির সর্বশেষ পর্ব প্রচার করা হচ্ছে। তাই গত পর্বের কিছু দৃশ্য মনে করিয়ে দিতে চাই। গত পর্বে আপনারা শুনেছিলেন বা 769তম এপিসোডে আপনারা শুনেছিলেন সে ভয়ঙ্কর লোভের কারণে হত্যাকারী সে জিন সেই গ্রাম থেকে বেরিয়ে নতুন একটা গ্রামে প্রবেশ করে, যেই গ্রামের নাম ছিল মায়াপুরী গ্রাম। সেই মায়াপুরী গ্রামের এক বাসিন্দার নাম ছিল জমির শেখ, এবং সে সত্তার কবিরাজের কাছে আসে আর তাকে জানায় যে তার গ্রামে এক ভয়ঙ্কর বিভীষিকা নেমে এসেছে। আর তার ভাষ্য মতে এই মায়াপুরী গ্রামের মানুষ ছিল অনেক বেশি সহজ সরল আর খুবই বিশ্বাসী মানুষ। আর একদিন শিউরি নামের এক মেয়ে পুকুরে বাসন কোসন বাঁচতে গিয়ে সোনা ভর্তি এক কলসি পায়। আর তারপর গ্রামে বড়ল সেই সোনার মুদ্রা পুরো গ্রামবাসীকে ভাগ করে দেয়, এবং সে নিজেও তার কাছে রেখে দেয় কিছু পরিমাণ সেই মুদ্রা। আর এর মধ্যে লিয়াকত চাচা, যে কিনা মায়াপুরী গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ, সে বারবার মানা করতে থাকে যেন সেই সোনার মুদ্রা ভরা কলসিটা কোনোভাবে তারা গ্রহণ না করে। আর এরপর গ্রামের বড়ল সে ইমদাদ নামক ভয়ঙ্কর কালো কুচকুচে জিনের সন্ধান পায়, যে বলে যে সে সোনার মুদ্রার মধ্যে বন্দী ছিল, আজ এতদিন পর মুক্ত হয়েছে। আর এরপর বড়লকে বলে যে তার ইচ্ছা প্রকাশ করতে, কিন্তু এমন কোনো ইচ্ছা প্রকাশ করা যাবে না যা প্রকৃতি বিরোধী। এরপর বড়ল টাকা চায়, সেটা পেয়ে যায়, এবং তার পরের দিন তার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। আর সে কাঁদতে কাঁদতে একটা সময় চেয়ে বসে এক অলৌকিক ইচ্ছা, যা ছিল প্রকৃতি বিরোধী। সে চেয়ে বসে তার মৃত মাকে আবারও জীবিত করতে এবং তার কাছে ফিরে আসতে। আর এটাই তার সবচাইতে বড় ভুল ছিল। আর এরপর সে বড়লের মৃত মা ভয়ঙ্কর রূপে তার কাছে আবর্তিত হয়, এবং সে কুচকুচে কালো জিন আবারও ফিরে আসে। সে প্রকৃতি বিরোধী কাজ করেছে এই জন্য, এবং বলে যে এই প্রকৃতি বিরোধী কাজের পরিণাম
পরিণাম একমাত্র মৃত্যু। আর তারপর সে বরল গ্রামবাসীর সামনে ভয়ঙ্করভাবে রক্তবমি করতে করতে মারা যায়। আর ওই সময় গ্রামবাসীদের উদ্দেশ্য করে মোড়ল বলে যায়, ওই সোনার মুদ্রা আসলে একটা মরীচিকা, ওটা মানুষের মরণ ফাঁদ। আর এরপর সবাই এক প্রকার হতভম্ব হয়ে যায়, কারণ তারা সবাই এক প্রকার ভয় পেতে থাকে যে তাদের সাথেও কি এমন ঘটনা ঘটবে কিনা। আর এখানে জমির শেখ একটা বড় ধরনের সন্দেহ লাগে যে মানুষগুলো এমন কেন করছে, মনে হচ্ছে তারা কিছুটা লুকাচ্ছে, অথবা তারাও এই মরীচিকার ফাঁদে পড়ে গেছে। আর এরপর কি হলো তা আজকের পর্বে জানতে পারবো আমরা। শুরু করছি জায়ান-জিনের লোভের মহামারী ঘটনার সর্বশেষ পর্ব। আকবর দাদা যখন তার ঘটনা শোনানো শেষ করেছিল, তখন একটা ব্যাপার আমি লক্ষ্য করেছিলাম দাদার মধ্যে, আর তা হলো দাদা কেন যেন বারবার ঘেমে উঠছিলেন। ওই রাতের পর থেকে দাদাকে আমি যখন জিজ্ঞেস করলাম, দাদা আমাকে বলো না এরপর কি হলো, তখন দাদা বললেন, শোনো না আপনি, আজ তোমাকে সে লোভের মহামারী ঘটনা সর্বশেষ পাঠ শোনাবো, কেমন? কিন্তু জানো কি, এই ঘটনার সাথে আজকের বর্তমান কিছু বিষয় কিন্তু অবশ্যই জড়িয়ে আছে, যা ঘটনা শুনলে তুমি বুঝতে পারবে। আমি তখন বললাম, তাহলে শুরু করো না দাদা। দাদা ভাই তখন বলতে শুরু করলেন, বলছেন, দাদা ভাই, আমার দাদার বাবা মানে সত্তার কবিরাজের ভাষ্য মতে সে জমির শেখ এরপর এমন এক বিষয় বলল যা শুনে নাকি সত্তার কবিরাজের কলিজাটাই কেঁপে উঠেছিল। বাবা যায়, আমি সে বায়াপুরি গ্রামের সে জমির শেখ কি বলেছিল সেটা জমির শেখের ভাষায় বলছি, কেমন? বলছেন জমির শেখ। তো যাই হোক হুজুর, এরপর যা হয়েছিল তারও ভয়াবহ ঘটনার দিকে নিয়ে যেতেছিল আমাদের পুরো মায়াপুরি গ্রামকে। একদিন আমি এমন একটা ব্যাপার দেখলাম যা দেখা মনে হইতেছিল আমি বোধ হয় এখন হার্ট অ্যাটাক করে মরে যাবো। হুজুর, মানুষের লোভ এমন এক ভয়াবহ জিনিস হুজুর, যে লোভের কারণে সবাই ক্ষতিগ্রস্ত করা শুরু করে দিছিল হুজুর। পুরো মায়াপুরি গ্রামে এক প্রকার পাগলামি শুরু হয়ে গেল হুজুর, পাগলামি। আমি দেখলাম প্রতিটা ঘরে ঘরে হাহাকার লেগে গেছে হুজুর। আমি দেখলাম আমার প্রতিবেশী কবির মোল্লা হঠাৎ করে বিকট এক চিৎকার করে উঠলো। তার চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা সবাই চলে আসলো তার বাসায়। আমিও তার বাসায় উপস্থিত হয়ে গেলাম। আর এরপর যা দেখলাম তা অনেকটা এমন ছিল, আমি দেখলাম কবির মোল্লা সারা শরীরের চামড়া সাদা হয়ে গেছে। যে মানুষটা কালো ছিল সে হঠাৎ করে সাদা হয়ে গেছে, আর সাদা চামড়া ফাইটা রক্ত বের হচ্ছে। আর একই সাথে তার চেহারা একেবারে পরিবর্তন হয়ে গেছে, অন্য একটা মানুষের মতো হয়ে গেছে। এরপর কবির মোল্লা চিৎকার করে করে বলতে লাগলো, আমাকে মেরে ফেললো রে, ওই জিন আমাকে মারে ফেললো, আমার মারে ফেললো। আমি অনেক বড় ভুল করে ফেলছি, লোভ করে অনেক বড় ভুল করে ফেলছি। আমি শুধু চাইছিলাম সেই জিনের কাছে আমি কালো মানুষ সাদা হইতে চাইছিলাম, ফর্সা হইতে চাইতেছিলাম, আমার চেহারা সুন্দর করতে চাইছিলাম, অন্য চেহারা মানুষ হতে চাইছিলাম। কিন্তু আর এটা যে প্রকৃতি বিরোধী কাজ ছিল আমি বুঝতে পারি নাই। এই বলেছে বিকট এক চিৎকার করতে লাগলো হুজুর। আর লক্ষ্য করলাম কয়েক মিনিটের মধ্যে সে কবির মোল্লার শরীরটা ফাইটা রক্ত বানিয়ে গেল। হুট করে তার শরীরে আবারও কুচকুচে কালো হয়ে গেল, আর মুহূর্তে আমার চোখের সামনে নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মরে গেল কবির মোল্লা। আরে অবস্থা রে, কি বিভৎস মৃত্যু! এমন ভয়াবহ দৃশ্য দেখে যখন আমি মায়াপুরি গ্রামের প্রতিবেশীরা রীতিমতো হায় উপাস করতেছি, এমন সময় আমার ছেলে আব্দুর রফ এসে আমার বলল, বাবা কামাল চাচা বাসায় চলো, কামাল চাচা খুব কষ্ট পাচ্ছে, যন্ত্রণায় ছটফট করতেছে। আমি বললাম, কি কামালের আবার কি হইলো? ও তো আমার বন্ধু। কামাল বললো, তো হুজুর আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে মাছ ধরতে চাইতাম। তবে ওর একটা ত্রুটি ছিল, ওর শরীরের গঠন অনেক ছোট ছিল, ওই 4 ফুট 3 ইঞ্চির মতো লম্বা ছিল, একেবারে ছোট। এর জন্য প্রায় ওকে সবাই খেপাইতাম আমরা। ওর শারীরিক গঠনের জন্য ওর বিয়ে হয়নি এত বছর। যদিও গত 2 মাস ধরে ওর আমার সাথে দেখা হয়নি, আমি জানতাম না ও কেমন আছে। মানে ওই মুদ্রা বন্টনের পর থেকে ওর সাথে আমার দেখাই হয়নি। ওই মুদ্রা বন্টনের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে, আমি কারোর সাথে দেখা করতাম না ওই সময়। আমার ছেলে আব্দুর রফের মুখে এমন কথা শুনে আমি আর দেরি করলাম না হুজুর, আব্দুর রফকে কোলে করে নিয়ে চলে গেলাম কামালের বাসার সামনে গিয়ে হতভম্ব হয়ে গেলাম। দেখলাম ওর বাসা তো বাসা নয়, জমিদার বাড়ি হয়ে গেছে। জমিদার বাড়ির উঠোনে শুয়ে আছে, আরো কাতরাইতেছে। আমি হতভম্ব হয়ে গেলাম যখন দেখলাম এত বিশাল বড় জমিদার বাড়িতে কামালের মতো একটা গরিব মানুষ শুয়ে আছে। দেখিয়া ভিড় ঠিলা সামনে গিয়ে দেখলাম কামালের শরীরটা একদম শুকনো হয়ে গেছে, একটা বিশাল লম্বা হয়ে গেছে, দেখে 10 ফুটের মতো লম্বা হয়ে গেছে হুজুর। আমি ভয় পেয়ে গেছিলাম, এটা তো দানব হয়ে গেছে, দানব।
এই সিটকা বাচ্চা পোলাটা একটা বামুনের মতো পোলাটা 10 ফিট হয়ে গেছে। আমি আর দেরি না করে জিজ্ঞেস করলাম, কিরে কামাল, আর কি হয়েছে তোর, এমন কাতরা দিছিস কে রে? কি হয়েছে তোর, সত্যি করে বলতো, আর তোর শরীর এমন লম্বা হয়ে গেছে কেন? হ্যাঁ, তুই তো অনেক বাইটি ছিলি, হ্যাঁ তুই তো বামুন ছিলি, তোর আবার কি হয়েছে রে, তুই এরকম লম্বা হয়ে গেছিস কেমনে 10 ফিট? কামাল তখন কান্না করতে করতে বললো, জমির অনেক বড় ভুল করে ফেলেছি রে, লিয়াকত চাচার কথা না শুনে অনেক বড় ভুল করছি। ওই সোনার মুদ্রা আসলে একটা ফাঁদ, মৃত্যু ফাঁদ, ওটা একটা মৃত্যু ফাঁদ। ওই মুদ্রার ভেতর থেকে বেরিয়ে আসা জিন আমাকে ফাঁদে ফেলছে রে, অনেক বড় ফাঁদে ফেলছে। আমি বললাম, বুঝলাম না বন্ধু, একটু বুঝায় বলতো, বুঝতে পারতেছি না আমি। কামাল কাতরাতে কাতরাতে বললো, বন্ধু এই বিশাল বাড়িটা দেখতেছস, এইটা আমার বাড়ি। আমি সেই সোনার মুদ্রার বাসা নেওয়ার পর থেকে সে জিনকে দেখতে পেয়েছিলাম। সে জিন আমার কাছে ইচ্ছা প্রকাশ করতে বলে, কিন্তু আমাকে শর্ত দেয় যেন আমি কোনোদিন প্রকৃতি বিরোধী কোনো ইচ্ছা প্রকাশ না করি। আর এটাই এটাই আমার সবচাইতে বড় ভুল ছিল বন্ধু, অনেক বড় ভুল ছিল। আমি প্রথমে টাকা পয়সা চাইছিলাম, দিয়া দিছে। আমি জমিদার বাড়ি বানাতে চাইছিলাম, সেটাও পূর্ণ করে দিছে। আমি বুঝতে পারি নাই আমি যে ভুল করে ফেলতেছি, আমি প্রকৃতি বিরোধী ইচ্ছা প্রকাশ করে ফেলছি রে, আমি তো প্রকৃতি বিরোধী ইচ্ছা প্রকাশ করে ফেলছি। আমি ভুল করে একদিন বলে ফেলি, হে জিন, তুমি তুমি আমার ত্রুটি তো জানো, আমি খুব ছোটবেলা থেকে খাটো মানুষ, আমি জন্মগত খাটো। আমাকে এই মুহূর্তে আমার শরীরের গঠনটা লম্বা করে দাও, আমি যেন বিয়া করতে পারি, আমাকে যেন মানুষ না খেপায়, আমার যেন বামুন বলে না ডাকতে পারে। আর তখনই সে জিন হাজির হয়ে গেল আর খিরখির করে বলল, আমি আবারও ফিরে এসেছি। তুই প্রকৃতি বিরোধী ইচ্ছা প্রকাশ করেছিস, আর যদি আজকে তুই বিয়ে করতে চাইছি, আমি তোকে বিয়ের ব্যবস্থা করে দিতাম, তুই বিয়ে করে খুব সুন্দর সংসার করতে পারতি। কিন্তু তুই তোর জন্মগত ত্রুটি বদলাতে চেয়েছিস, যা প্রকৃতি বিরোধী। তুই প্রকৃতি বিরোধী কাজ চেয়েছিস, আর এর পরিণাম কি জানিস তো? এর পরিণাম মৃত্যু। হ্যাঁ, একমাত্র মৃত্যুই পরিণাম। আর ঠিক তখনই সে জিন আমার কাছ থেকে সে সোনার মুদ্রাটা নিয়ে চলে যায় আর বিড়বিড় করে অভিশাপ দেওয়া যায়। আর এরপর আমার হাত পা লম্বা হয়ে গেছে বন্ধু, আমি তো হাঁটতে পারতেছি না গে, আমি তো হাঁটতে পারতেছি না রে, আমি তো ল্যাংড়া হয়ে গেছি রে, আমি তো ল্যাংড়া হয়ে গেছি, আমি মনে হয় আর বাঁচবো না রে, আমি আর মনে হয় বাঁচবো না। এই বলে কাঁদতে শুরু করলো কামাল। আর একটা সময় আমার চোখের সামনে রক্তবমি করতে করতে মুহূর্তে মরে গেল। হুজুর, আমার আর বোঝার বাকি রইল না, ওই মুদ্রার ভেতরে জিন ধীরে ধীরে পুরো গ্রামবাসীরে অনেকভাবে প্রভাব বিস্তার করা শুরু করছে। আমি যখন আমার বন্ধুর জন্য কান্না করতেছিলাম, ঠিক তখনই 3টা বাড়ি থেকে হুজুর একসাথে 3টা বাড়ি থেকে চিৎকার শুনতে পেলাম। আমি দ্রুত আমার বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে সে বাড়িতে গেলাম। আর ঠিক তখনই বুঝলাম সেই বাড়ির মানুষগুলো এক এক রকম ভাবে ভয়ঙ্কর রকম ভাবে মৃত্যুবরণ করতেছে। হুজুর, মৃত্যুবরণ করতেছে। আমার আর বোঝা বাকি রইল না, এ কি হইতেছে আমার গ্রামে। হুজুর, পুরো গ্রামে লোভের মহামারী লেগে গেছে হুজুর, লোভের মহামারী লেগে গেছে হুজুর, কিয়ামত নাজিল হইতেছে হুজুর, বাঁচান হুজুর। 7 দিনের ব্যবধানে, মাত্র 7 দিনের ব্যবধানে প্রায় 50টা পরিবারের মানুষ মরে গেছে হুজুর। হুজুর, মায়াপুরী গ্রামের মানুষকে বাঁচান হুজুর, আপনি ছাড়া আর কেউ পারবে না হুজুর। এই মৃত্যুপুরীর মহামারী থেকে কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না আপনি ছাড়া। গ্রামের সবাই মারা যেতেছে হুজুর। লোভে ওই দিন সবাইকে শেষ করে দিছি। আমাদের গ্রামের এক চাচা আপনার ঠিকানা দিল, আমি চলে আসছি আপনার কাছে হুজুর, কিছু একটা করেন হুজুর, কিছু একটা করুন। এতটুকু বলেই সে জমে সে ঘাও মাও করে কাঁদতে শুরু করলেন। আর এক প্রকার পায়ে পড়ে গেলেন সে সত্তার কবিরাজ, মানে আমার দাদার বাবার কাছে। সত্তার কবিরাজ খুব বিচলিত হলেন আর বললেন, কি করছেন এটা, আপনি আমার পায়ে পড়ছেন কেন? পায়ে পড়ুন না, আমি দেখছি করা যায়। কেমন, আপনি এক কাজ করেন, আপনি এখন চলে যান, আমি কাল সময় করে মায়াপুরি গ্রামে চলে আসবো, কেমন? জমি শেখ তখন বললেন, না হুজুর, না, আপনি আজই যাবেন আমার সাথে, কেননা আমাদের হাতে সময় নাই হুজুর, সময় নাই। আমি জানি একটা দিন অতিবাহিত মনে একটা করে মৃত্যু হুজুর, আরো ভয়াবহ মৃত্যু হবে হুজুর, আমাদেরকে বাঁচান হুজুর, আপনি স্যার আর কেউ বাঁচাইতে পারবে না।
সত্তার কবিরাজ বললেন, আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি দেখছি, চিন্তা করবেন না। আপনি যেহেতু আমার কাছে এসেছেন, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনি এখানে অপেক্ষা করুন, আমি আমার সবকিছু গুছিয়ে নিয়ে আসছি, কেমন? জমির শেখ তখন বললেন, জি আচ্ছা হুজুর, আপনি যান। সত্তার কবিরাজ আর দেরি করলেন না, দ্রুত তার সব কিছু জিনিসপত্র গুছিয়ে ফেলেন আর সাথে সাথে জায়ানকে মনে মনে চুপচাপ একটা ঘরে বসে বসে স্মরণ করতে থাকলেন। মনে মনে কথা বললেন জায়ান জিনের সাথে। জায়ান সত্তার কবিরাজের মাথার ভেতর থেকে বলে উঠলেন, হুজুর, আমি আছি, আপনার সাথেই আছি। আমি জানি সবকিছু হুজুর, তবে সবকিছু নজরে রেখেছি। আপনি দেরি করবেন না, আপনি আজ রওনা দিয়ে দিন মায়া পরিক্রমের উদ্দেশ্যে। আমি আপনার মাথার ভেতরে একটা সূরা শিখিয়ে দিচ্ছি। আপনি গিয়ে সেই সূরাটা পরে পানিতে ফুঁক দিবেন এবং সে পানি পড়াটা খাইয়ে দিবেন জমির শেখকে। আর জমির শেখ সহ আরো যারা যারা এখন পর্যন্ত বেঁচে আছে তাদেরকে পানি পড়াটা খাইয়ে দিবেন, কেননা এই পানি পড়াটা খেলে যারা আক্রান্ত হচ্ছে তারা সুস্থ হয়ে যাবে হুজুর। আর হুজুর, আজ অমাবস্যা, আজ ঠিক 12টায় আপনি রোগা করবেন এবং আমাকে ডাকবেন, আমি চলে আসবো হুজুর। আপনি কোনো চিন্তা করবেন না। আজ অমাবস্যা, ওই ব্ল্যাক ডেভিলের শেষ দিন হতে যাচ্ছে মায়াপুরীতে। আপনি যান, আপনি দেরি করবেন না হুজুর, এক্ষুনি চলে যান। সত্তার কবিরাজ বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, তাই যেন হয় জান সাহেব, তাই যেন হয়। সত্তার কবিরাজ আর দেরি করলেন না, দ্রুত তার ব্যাগ গুছিয়ে নিলেন, সাথে কোরআন শরীফ সাথে করে নিলেন এবং তার দরকারি যত জিনিসপত্র আছে সব কিছু নিয়ে ফেললেন এবং সাথে একটা পানির বোতল নিয়ে নিলেন। সে বোতলে জমজমের পানি ভরে ফেললেন একেবারে। আর দেরি করলেন না, রওনা দিয়ে দিলেন জমির শেখের সাথে সেই মায়াপুরী গ্রামের উদ্দেশ্যে। আর যেতে যেতে জমির শেখের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু করলেন। এরপর একটা সময় পৌঁছে গেলেন সে মায়াপুরী গ্রামে। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে রীতিমতো ঝিঝি পোকার ডাক যেন ভেসে উঠছে। সত্তার কবিরাজ মায়াপুরী গ্রামে প্রবেশ করতে এক প্রকার চমকে গেলেন, কারণ তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন এই গ্রামে এক ভয়াবহ অভিশাপ ডাঁজি রয়ে গেছে। কারণ তিনি যখন গ্রামে প্রবেশ করলেন তখন বুঝলেন সেই গ্রামের মাটি দিয়ে কালো কালো ধোঁয়া বেরিয়ে আসছে। আর এর মানে হলো এই গ্রামের মানুষ ভয়ঙ্কর এক অভিশাপে অভিশপ্ত হচ্ছে। আর একই সাথে তিনি লক্ষ্য করলেন যে গ্রামে ঢুকে তারা কেমন যেন একটা বোটকা গন্ধ পাচ্ছেন। গন্ধটা অনেকটা রক্ত পচা গন্ধের মতো, বিভৎস এক গন্ধ, যা সত্তার কবিরাজকে এক প্রকার দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছিল। তো যাই হোক, সত্তার কবিরাজ গ্রামে প্রবেশ করেই তার সাথে নিজের শরীরটা বন্ধ করে নিলেন এবং একই সাথে জমির শেখকে বললেন, জমির ভাই, আপনাকে আমি একটা পানি পড়া দিচ্ছি, কেমন? আপনি এই পানি পড়াটা এক ঢোকে খেয়ে ফেলেন এবং যা অবশিষ্ট থাকবে সেটাতে আপনি পানি পরে আপনার পরিচিত যত ব্যক্তি আছে সবাইকে একটু একটু করে খাওয়াতে শুরু করবেন, কেমন? জমির শেখ বললেন, জি আচ্ছা হুজুর, সমস্যা নাই। জমির শেখ পানি পড়াটা খেয়ে ফেললেন, এক ঢোকে খেয়ে ফেললেন। এরপর যখন আবারও পানি পড়া শুরু করবে ঠিক তখনই জমির শেখ সত্তার কবিরাজ শুনতে পেলেন, একসাথে শুনতে পেলেন বিকট এক আওয়াজ শুরু হলো। মনে হচ্ছে একই সাথে প্রায় 50 জন ব্যক্তি যদি একসাথে কান্না করে, চিৎকার করে কাঁদতে থাকে, তার যেমন ভয়ঙ্কর রাহাজানির মতো আওয়াজ হবে ঠিক তেমন ভয়ঙ্কর একটা আওয়াজ হলো। সত্তার কবিরাজ বেশ ভয় পেয়ে গেলেন আর বললেন, এটা কিসের আওয়াজ? বুঝতে পারলেন না। জমির শেখ বললেন, হুজুর, হুজুর, শুরু হয়ে গেছে আবারও মৃত্যুর মহামারী হুজুর, তাণ্ডব লীলা শুরু হয়ে গেছে হুজুর, চলেন কিছু একটা করেন হুজুর। সত্তার কবিরাজ আর কিছুই বললেন না, অনেকটা তড়ি হড়ি করে চলে গেলেন সেই আওয়াজ অনুসরণ করে সে বাড়িতে। যে বাড়ি থেকে আওয়াজ আসছে সেই বাড়ির কাছে এসে তিনি সহ জমির শেখ সহ সবাই রীতিমতো হতভম্ব হয়ে গেলেন। সত্তার কবিরাজ এক আজব বিষয় লক্ষ্য করলেন, একই পরিবারের 3 জন লোক একসাথে চিৎকার করছে, হাওয়া করে কাঁদছে, আর তাদের শেষ পরিণতির দিকে তারা এগিয়ে যাচ্ছে। বিভৎস এক অবস্থা দেখলেন এবং লক্ষ্য করলেন একজনের পুরো শরীর রীতিমতো আগুনে জ্বলসে গেছে, আরেকজনের পুরো শরীরের রক্ত বেরিয়ে আসছে, আর সেই রক্তে পুরো বাড়ির উঠোন রীতিমতো ভরে গেছে। আর আরেকটা লোক রক্তবমি করছে, একেবারে অনবরত রক্তবমি করছে। আর 3 জন ব্যক্তি যেন অস্বাভাবিক শুকিয়ে গেছে। একেবারে মানুষ যখন খুব খারাপ রোগে আক্রান্ত হয় তখন কঙ্কাল হয়ে যায় না, একেবারে কঙ্কাল ঠিক সেরকম কঙ্কাল হয়ে গেছে, হাড় গোড় বেরিয়ে গেছে, একেবারে বিভৎস অবস্থা।
আর সত্তার কবিরাজ এবং জমির শেখ দুজনেই একসাথে লক্ষ্য করলেন তাদের বাসার ভেতরে একজন সাদা কাফনে পরা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। সে বৃদ্ধের চোখ একেবারেই ফ্যাকাশে, মানে চোখের কোনো বনি নেই, এবং একই সাথে সে বৃদ্ধের মুখ থেকে কালো কালো রক্ত বেরিয়ে আসছে। সে বৃদ্ধ চুপচাপ ঘরের কোণে আর জায়গায় দাঁড়িয়ে আছেন এবং তিনজনের বৃত্ত দেখে মুচকি মুচকি হাসি দিচ্ছে। বৃদ্ধ সত্তার কবিরাজের দিকে তাকিয়ে বেশ চমকে গেলেন এবং মুহূর্তে অদৃশ্য হয়ে গেলেন। আর এরপর সত্তার কবিরাজ আর দেরি করলেন না, দ্রুত সে পানি বড়াটা সে তিনজন ব্যক্তির কাছে নিয়ে গেলেন। একে একে তিনজনকে সে পানি বড়াটা খাইয়ে দিলেন। আর এরপর আলহামদুলিল্লাহ তিনজন ব্যক্তি অলৌকিকভাবে তাদের আস্তে আস্তে করে সুস্থ হওয়া শুরু করলো, মানে যেটাকে বলে যে অলৌকিকভাবে হালকা পাতলা সুস্থ হলো। যেমন একটা মানুষ রক্ত বমি করছে, তার রক্ত বমিটা থেমে গেল। একটা মানুষ আগুনে ঝলসে গেছে, সে একটু একটু করে শান্ত হলো, মানে তাদের চিৎকার চেঁচামেচি শান্ত হয়ে গেল, তারা একটু সে যন্ত্রণা থেকে মুক্তি পেল। এরপর সত্তার কবিরাজ বললেন, জমির ভাই, আমাদের হাতে কিন্তু সময় একেবারে কম, মনে হচ্ছে আরো ভয়াবহ কিছু ঘটতে পারে এই গ্রামে। আমি রোকা করবো আজকে, কেমন? আপনি এই গ্রামের কেন্দ্রীয় কোনো খোলা মাঠ থাকলে সেখানে আমাকে নিয়ে চলুন, আমি সেখানে অবশ্যই রোকা করবো। আর অবশ্যই পুরো গ্রামবাসীর মধ্যে যারা যারা এই মুদ্রাটি নিয়ে এসেছিল তাদের ডেকে নিয়ে আসবেন সে মাঠে, কেমন? জমি শেখ বললেন, জি হুজুর, আমি এখনই ব্যবস্থা করে নিতেছি হুজুর। আর আপনি হুজুর আমার সাথে মাঠে চলেন। এমনটা যখন কথা বলছিল ঠিক তখনই গ্রামে আরো চিৎকারের আওয়াজ শোনা গেল। চারিদিকে হাহাকার লেগে গেছে, একেবারে মনে হচ্ছে আরো কয়েকজনের মৃত্যুর মহামারী লেগে গেছে। একই সাথে গ্রামে অনেকগুলো মানুষ চিৎকার করছে, চেঁচামেচি করছে, অনেকগুলো বাসা থেকে এই আওয়াজগুলো আসছে। সত্তার কবিরাজ বললেন, জমি শেখ, আপনি এখন আর চিন্তা করবেন না, এই পানি বড়া দিয়ে দিচ্ছি। আপনি যা করবেন তা হচ্ছে এই পানি বড়াটা দিয়ে যত দ্রুত সম্ভব যতগুলো আক্রান্ত ব্যক্তিকে আপনি পাবেন সবগুলোকে বিসমিল্লাহ বলে এক ঢোক করে পানি খাইয়ে দেবেন। অবশ্যই এক নিঃশ্বাসের পানিটা খেতে হবে, কেমন? এরপর ইনশাল্লাহ অভিশাপ অবশ্যই কেটে যাবে। আর আমাদের আর দেরি করলে চলবে না। জমি শেখ, আপনি আমাকে এখন কেন্দ্রীয় মাঠে নিয়ে চলুন, কেমন? আমাকে বড় মাঠের ওখানে পৌঁছে আপনি আপনার প্রথমে আক্রান্ত ব্যক্তিকে পানি পড়া খাইয়ে দেবেন। এরপর গ্রামবাসীকে নিয়ে আমার কাছে চলে আসবেন। যাদের কাছে মুদ্রাটা আছে এবং তারা সম্পূর্ণভাবে সুস্থ আছে এমন ব্যক্তিকে নিয়ে চলে আসুন, কেমন? এরপর জমি শেখ আর দেরি করলেন না, দ্রুত সত্তার কবিরাজকে সাথে করে নিয়ে চলে গেলেন কেন্দ্রীয় বড় মাঠে। বিশাল বড় এক মাঠ, সেই মাঠের মাঝখানে সত্তার কবিরাজকে রেখে জমির শেখ এক প্রকার দৌড়ে দৌড়ে চলে গেলেন গ্রামের ভেতরে সবাইকে ডেকে আনতেন। এরপর ধীরে ধীরে রাত নেমে এলো, চারিদিকে ঝিঝি পোকার ডাক যেন আরো প্রকট হচ্ছে। আর এদিকে শিয়ালের হুক্কা হওয়া ডাক তো ভেসে আসছে, দূর থেকে নদীর কলকল আওয়াজ আসছে। রাত 11টা বাজে তখন মায়াপুরি গ্রামে ধীরে ধীরে হাজারি বাড়ছে। চিৎকার আর্তনাদে যেন চারিদিকটা ভরে গেছে, ভারী হয়ে গেছে, এতটা বিভৎস হয়ে যাচ্ছে। জমি শেখ যতটুকু সম্ভব হয়েছে তিনি তার মতো করে সবাইকে পানি পড়া খাইয়ে দিচ্ছেন। আর যারা যারা সুস্থ ছিলেন তাদের সাথে করে নিয়ে রওনা দিলেন সেই বড় মাঠের উদ্দেশ্যে যেখানে সত্তার কবিরাজ আগে থেকে বসছিলেন। আর এদিকে সত্তার কবিরাজ তার সুরা পড়া চক দিয়ে মোট 4টা গোল বৃত্ত আঁকলেন, একে একে 4টা গোল বৃত্ত। সেই 4টা গোল বৃত্তের ভিতরে 3টা গোল বৃত্ত ছোট ছোট আর একটা বৃত্ত অনেক বড়। কেননা সত্তার কবিরাজ আগে থেকেই জানতেন যে তিনি একটাতে বসবেন, একটাতে সে জমি শেখ বসবেন এবং আরেকটাতে আরেকজন সুস্থ ব্যক্তি লিয়াকত চাচা তিনি বসবেন আর একটা ছোট ছোট গোল বৃত্ততে। আর বাকি যে গোল বৃত্তটা আছে বিশাল বড় বৃত্ত, সেখানে পুরো গ্রামবাসীকে বসাবেন। তো যাই হোক, সত্তার কবিরাজ 4টা গোল বৃত্তের মাঝে গোল গোল করে ঘুরছেন আর হাতে থাকা তসবিটা বারবার করে গুনছেন আর পড়ছেন। আর অলৌকিকভাবে সেই তসবিটা কেমন যেন ঝিলিক দিচ্ছে, আলোক রশ্মি বেরিয়ে আসছে। একই সাথে তার গলায় থাকা সেই তাবিজটাও কেমন যেন ঝিলিক দিচ্ছে আর আগুনের মতো ঝলঝল করছে, মনে হচ্ছে লাভা হয়ে গেছে। তিনি বারবার সেই বৃত্তের চারপাশে ফুঁক দিচ্ছেন, বিশেষ করে বিশাল বড় সেই বৃত্তটা যেখানে আছে সেখানে ফুঁক দিচ্ছেন, কেননা সেখানে পবিত্র করছেন। তো যাই হোক, এরপর তিনি একটা সময় চুপচাপ বসে পড়লেন সেই ছোট্ট বৃত্তের ভেতরে আর বিড়বিড় 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 করে মন্ত্র বলা শুরু করলেন। প্রায় 30 মিনিট এক টানা মন্ত্র পড়তে পড়তে একটা সময় চোখটা খুলে ফেলেন আর দেখলেন তার সামনে প্রায় 100-র উপরে মানুষ দাঁড়িয়ে আছে। সামনে জমির শেখ এবং পাশে একটা বৃদ্ধ চাচা দাঁড়িয়ে আছে। জমি শেখ বললেন,
হুজুর, সবাইকে নিয়ে আসছি হুজুর। আর আমার পাশে যিনি আছেন তিনি হলেন লিয়াকত চাচা। এই চাচাই আমাদেরকে মানা করছিলেন, সবাই মানা করছিলেন এই মুদ্রা গ্রহণ না করতে। সাত্তার কবিরাজ বললেন, খুব ভালো করেছেন, দারুণ কাজ করেছেন। এখন আমি যা যা বলবো সবাই সেটা করবেন, কেমন? দয়া করে আপনারা যারা যারা আছেন সবাই, যারা যারা শুনতে পাচ্ছেন আমার কথা শুনেন। এই গোল বৃত্ত, বড় গোল বৃত্ত দেখতে পাচ্ছেন, এখানে সবাই বসে পড়বেন। আর জমি শেখ আর লিয়াকত চাচা, আপনারা এই দুই গোল বৃত্ত দেখতে পাচ্ছেন, ছোট দুটো গোল বৃত্ত, এখানে বসে পড়বেন। আমার হাতে কিন্তু সময় খুবই কম, আজকে অমাবস্যার রাত। আজকে যা করে করতে হবে, আমি সেই জিনকে আপনাদের সবার সামনে হাজির করব। আপনারা কেউ ভয় পাবেন না। দেখতে পেয়েছেন নিশ্চয়ই, আপনাদের লোভের কারণে এই গ্রামবাসীর সবার কিন্তু প্রাণ চলে যাচ্ছে একে একে করে। তাই সে জিনকে আমি হাজির করব এবং এটা একটা বিহিত করার চেষ্টা করব, কেমন? আমি না বলা পর্যন্ত কেউ গোল বৃত্ত থেকে বের হবেন না। যত কিছু হয়ে যাক, ঝড় বাদলা যত কিছু আসুক, যত ভয়ঙ্কর ঘটনা ঘটুক না কেন, কেউ বৃত্তের বাইরে কোনোভাবেই যাবেন না। বাইরে গেলে কিন্তু আপনাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি কিন্তু কিছু করতে পারবো না তখন, বুঝতে পেরেছেন? আমি কি বলছি আপনারা কি বুঝতে পেরেছেন? সত্যি করে বলুন। তখন সব গ্রামবাসী একসাথে বললো, যা হুজুর, আমরা শুনতে পাইছি। সাত্তার কবিরাজ আর দেরি করলেন না, চোখ বন্ধ করে ফেলেন। বিড়বিড় করে প্রায় 30 মিনিট একটানা মন্ত্র পড়া শুরু করলেন। প্রায় 30 মিনিট যখন হয়ে গেল, তখন রাত 12টা বাজল। ঠিক তখন হুজুর সহ গ্রামবাসী সবাই লক্ষ্য করলো চারদিকে কেমন যেন একটা বাতাস বইতে শুরু করেছে। আর বাতাসটা খুব গরম একটা বাতাস। ধীরে ধীরে বাতাসের গরমের তীব্রতা আরো বাড়লো, চারদিকে যেন নরকে পরিণত হলো। এতটা গরম একটা বাতাস হঠাৎ করে কেমন যেন দমকা বাতাসের মতো আসলো। আকাশে সবাই লক্ষ্য করলো মুহূর্তে বিদ্যুৎ চমকে গেল, আর একই সাথে আশেপাশে এক ভয়ঙ্কর কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল পুরো গ্রামের সবকিছু। পুরো মাঠ যেন একটা বিশাল বড় ধোঁয়ার কুণ্ডলিতে রীতিমতো ভরে গেল। ধোঁয়ার টর্নেডো, শুনেছো? টর্নেডো, ঠিক টর্নেডোর মতো বিশাল বড় কালো ঘূর্ণিঝড়ের মতো হয়ে গেল। এমনিতে অমাবস্যা, তার মধ্যে এমন ভয়াবহ ধোঁয়া দেখে সবাই এক প্রকার হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আর একটা সময় গ্রামের মাটি গরম হয়ে যাওয়া শুরু করলো, আর ঠিক তখনই মাটি থর থর করে কাঁপতে শুরু করলো, যেন ভূমিকম্প হয়ে যাবে। আর এরপর মাটির ভেতর থেকে সেই ধোঁয়া থেকে বেরিয়ে এলো এক বিশাল বড় দানবীয় বিশাল দেহ, কুচকুচে কালো একটা দেহ। তার দেহের ভেতর থেকে কালো কালো ধোঁয়া বেরিয়ে আসতে শুরু করলো, আর তার মাথা থেকে দুটো মহিষের মতো পেঁচানো শিং রয়েছে। সবাই লক্ষ্য করলো সেই কালো কুচকুচে দেহটা আর কেউ নয়, এটাই সে ব্ল্যাক ডেভিল। গ্রামবাসীরা সবাই বড় বড় করে চোখ করে তাকিয়ে আছে সে বিভৎস দেখতে জিনটার দিকে। আজকে সে ব্ল্যাক ডেভিল খুব ভয়ঙ্কর এক রূপে সবার সামনে উপস্থিত হয়েছে। এরপর সাত্তার কবিরাজ তার চোখ খুললেন, আর চোখ খুলে দেখলেন ব্ল্যাক ডেভিল নামের সে বিভৎস জিন রাগে রীতিমতো ফসফস করছে। তার চোখ লাল হয়ে গেছে, মুখ দিয়ে লালা পড়ছে, এবং তার শরীর দিয়ে রীতিমতো কালো কালো আভা বের হচ্ছে, কালো কালো ধোঁয়া বেরিয়ে আসছে। বিভৎস এক অবস্থা। ব্ল্যাক ডেভিল রাগে ফোঁস করতে করতে বলল, আপনি আবার ডেকেছেন কেন? বলুন, কেন ডেকেছেন? সাত্তার কবিরাজ বললেন, আপনি এদেরকে কেন ধরেছেন বলুন তো? আর এরা কি ভুল করেছে বলুন, সত্যি করে বলুন, এভাবে কেন মৃত্যু দিচ্ছেন তাদেরকে? ব্ল্যাক ডেভিল তখন বলল, আমি ওদেরকে মারিনি হুজুর, ওদের লোভ ওদেরকে মেরেছে। কে মায়াপুরী গ্রামের সবাই অনেক বেশি লোভী, অনেক বেশি লোভী হুজুর, অনেক বেশি লোভী। আমি কি দিইনি হুজুর ওদেরকে, বলতে পারেন? আমি সব দিয়েছি ওদেরকে, ওরা যা চেয়েছে তাই পেয়েছে। টাকা চেয়েছে পেয়েছে, বাড়ি চেয়েছে পেয়েছে। যারা কৃষি কাজ করত তাদেরকে আমি আহারের ব্যবস্থা করে দিয়েছি। ওরা যত চেয়েছে ততই পেয়েছে। কিন্তু হুজুর, আবার একটাই শর্ত ছিল, প্রকৃতি বিরোধী কোনো কার্যক্রম করা যাবে না, কোনো ইচ্ছা প্রকাশ করা যাবে না যেটা নিয়ম বিরোধী, যেটা প্রকৃতি বিরোধী, যেটা খোদা বিরোধী। তাহলে তাদের পরিণাম ভয়াবহ হবে। হুজুর, তারা বারবারই একই রকম প্রকৃতি বিরোধী কাজ করেছে,
তারা কখনো চেয়েছে তাদের মৃত মাকে জীবিত করতে, কেউ চেয়েছে পাখির মতো ডানা মেলে উড়তে, আবার কেউ কেউ চেয়েছে দিন থেকে রাত, রাত থেকে দিন, আবার কেউ চেয়েছে বৃদ্ধ থেকে জোয়ান হতে, আবার কেউ কেউ চেয়েছে অনেকটা মানুষকে হত্যা করে তার সবকিছু ছিনিয়ে নিতে। অথচ তাদেরকে জানা ছিল না আরেকটা মানুষকে হত্যা করার প্রকৃতি বিরোধী। তারা চাইলে সম্পত্তি পেতে পেত, আমি তাদের দিতাম, তারা চাইলেই আমি দিতাম, কিন্তু তারা এতটা নির্বোধ, তারা লোভী হয়ে উঠেছিল, তারা হিংস্র হয়ে উঠেছিল, আর নিজেরাই নিজেদের পতন ডেকে আনলো। আমি তাদের প্রথমেই বলেছিলাম, যেদিন তারা প্রকৃতি বিরোধী ইচ্ছা প্রকাশ করবে, সেদিন তাদের আযাব নেমে আসবে, আযাব। হুজুর, এতে আমার কি দোষ? আমি তো তাদের ভালো করতে চেয়েছিলাম, তাদের তো উপকারই করেছিলাম, কিন্তু হুজুর, এরা নিজেদের পতন ডেকে এনেছে হুজুর। সত্তার কবিরাজ এই জিনের সব কথা শুনে বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, কেননা সে ব্ল্যাক ডেভিল যা যা বলেছে একদম সঠিক কথা বলেছে, একদম সঠিক। এইসব হাহাকার, মৃত্যুর হাহাকার, সবকিছুর জন্য লোভ দায়, লোভ, মানুষের ভেতরের লোভ দায়। আর ঠিক তখন ব্ল্যাক ডেভিল বলল, কি হুজুর, কি ভাবছেন? আমার কথার জবাব দিন হুজুর, আমার কি দোষ আছে এখানে? বলুন হুজুর, বলুন। সত্তার কবিরাজ বললেন, আচ্ছা দেখুন, আপনি এই গ্রাম ছেড়ে চলে যান, কেননা আপনার কারণে প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে। আপনি আপনার সোনার মুদ্রা নিয়ে চলে যান আর সবাইকে এই অভিশাপ থেকে মুক্তি দিন। ব্ল্যাক ডেভিল, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। ব্ল্যাক ডেভিল অটপাট্টা হাসি দিল আর বলল, হুজুর, আমি আপনার কথা শুনতে রাজি আছি, আমি চলে যেতে রাজি আছি, কিন্তু জিজ্ঞেস তো করুন গ্রামবাসীকে তারা তাদের এই চাঁদের মুদ্রা আমাকে ফেরত দিতে রাজি আছে কিনা। করুন না জিজ্ঞেস হুজুর, করুন। এবার বেশ অবাক হয়ে গেলেন সত্তার কবিরাজ ব্ল্যাক ডেভিলের এমন এক ভয়াবহ কথা শুনে। সত্তার কবিরাজ সবাইকে উদ্দেশ্য করে বলেন, শোনেন আপনারা সবাই শোনেন, নিশ্চয়ই গ্রামের অবস্থা দেখতে পাইতেছেন, দেখছেন তো আপনারা, এবার পুরো গ্রাম লোভের মহামারীর কারণে ভয়ঙ্কর ভয় মৃত্যুবরণ করতেছে। সবাই দেখছেন, গ্রামবাসী, আপনারা যদি সহি সালামতের বাকিটা জীবন পার করতে চান, শোনেন, আমি একটা কথা বলবো, এক্ষুনি আপনাদের সাথে থাকা ওই সোনার মুদ্রা আমাকে দিয়ে দিবেন, আমি ব্ল্যাক ডেভিলকে দিয়ে দেবো, তাহলে আপনাদের এই অভিশাপ কিন্তু মুক্ত হয়ে যাবে, নাহলে কিন্তু আপনারা কিন্তু সবাই একসাথে মরতে পারেন। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই হাহাকার লেগে গেছে। কিন্তু সত্তার কবিরাজের এমন কথা শুনে গ্রামবাসীরা নিজেদের মধ্যে কানা ঘষা করা শুরু করলো। সত্তার কবিরাজ আমারও চিৎকার করে বললেন, গ্রামবাসীরা আপনি কি ভাবতেছেন? সময় কিন্তু চলে আসছে, দ্রুত দিন সেই সোনার মুদ্রা, দ্রুত দিন। গ্রামবাসীর পক্ষ থেকে একজন বলে উঠল, হুজুর, এই জিন তো আমাদের কোনো ক্ষতি করে নাই হুজুর, আমি চাই না এই মুদ্রা দিতে, আমি চাই না, আমরা ভালো আছি হুজুর, আমরা চাই না মুদ্রা ফেরত দিতে। এই জিন আমাদের উপকার করছে, অনেক উপকার করছে, আমাদের বাড়ি দিছে, আমাদের টাকা পয়সা সব দিছে, আমরা কেন দিব? আমরা দিব না। সত্তার কবিরাজ ভ্রু কুচকে অবাক হয়ে শুনলেন আর ভাবলেন, কি হচ্ছে সব? সবাই কি আবারও লোহে পড়ে যাচ্ছে নাকি? এরপর আরেকটা গ্রামবাসী বলে উঠলেন, হ্যাঁ হুজুর, এই জিনের কাছ থেকে আমরা মুক্তি চাই না হুজুর, আমরা মুক্তি চাই না, আমরা ভালো আছি, বহুত ভালো আছি, আমরা আগে গরিব আছিলাম, এখন বড় লোক হয়েছি, আমরা অনেক ভালো আছি। এরপর পুরো গ্রামবাসী একসাথে বলে উঠলো, আমরা ভালো আছি, আমরা মুক্তি চাই না, এই জিনের হাত থেকে মুক্তি চাই না। আর তখন সে জিন হুজুরের থেকে তাকিয়ে ঘাটটা বাঁকা করে হাসতে শুরু করলেন, যেন একটা তুচ্ছ করে হাসি, হাসতে হাসতে বললেন, কি হুজুর, বলেছিলাম না লোভ? তারা কতটা লোভী, মৃত্যু দেখেও লোভ সামলাতে পারেনি হুজুর। আপনি কি করে পারবেন এই লোভ থেকে তাদের উদ্ধার করতে?
লিয়াকত চাচা গ্রামবাসীকে বললেন, আপনারা কেন বুঝতে পারতেছেন না? যে কোনো সময় আপনারা আবারও ভুল ভাল ডিসিশন নিয়ে নিবেন, আপনারা ভুল ভাল ইচ্ছা প্রকাশ করবেন। আপনারা কেন বুঝতেছেন না? একটা ভুল ডিসিশন নিলে কিন্তু মৃত্যু হইতে পারে আপনাদের। আপনারা কেন এত বড় লাইফ রিস্ক নিবেন? সত্যি করে কোন। তখন সবাই বললেন, আয় মুরব্বী, বেশি কথা বলবেন না, আমাদেরকে বুঝতে দেন, নইলে কিন্তু আপনার এই গ্রাম ছাড়া করবো। আর মৃত্যু তো আমাদের যে কোনো সময় হইতে পারে, তো কি হয়েছে তাতে? হ্যাঁ, কোনো সমস্যা নাই, আমরা মরতে রাজি আছি। সত্তার কবিরাজ আবারও বললেন, আপনারা কিন্তু অনেক বড় ভুল করতেছেন। বলে দিলাম, আপনাদের লোভ আপনাদের কিন্তু পাগল বানায় ফেলছে। আপনারা মায়াজালে পড়ে গেছেন, বুঝতে পারছেন? মৃত্যু কিন্তু আপনাদের সাথে সবসময় ঘুরে বেড়াইতেছে। যে কোনো সময় মৃত্যু হইতে পারে, বুঝতে পারছেন? আপনারা অনেক বড় ভুল করতেছেন। গ্রামবাসীরা সবাই একসাথে শুনলেন। গ্রামের অপর প্রান্ত থেকে আর্তনাদ ভেসে আসছে, মানে আরো কিছু মানুষের মৃত্যুর হাহাজায় লেগে আছে। এবার গ্রামবাসী আবারও কানাঘোষা শুরু করলো। এরপর প্রায় 10 জনের মতো বেরিয়ে এলেন সে ভিড় ঠেলে, এবং 10 জন সে সোনার মুদ্রা সত্তার কবিরাজকে দিয়ে বললেন, এই নেন হুজুর, আমাদের সোনার মুদ্রা প্রয়োজন নাই, আমরা যা পাইছি তা নিয়ে আমরা সুখে আছি, আর দরকার নাই, আমাদের আর দরকার নাই। আমরা আগের মতো থাকতে চাই, এই অভিশাপ থেকে মুক্ত চাই। সত্তার কবিরাজ হাসি মুখে তাদেরকে জড়িয়ে ধরলেন আর বললেন, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো লাগলো। সে সোনার মুদ্রাগুলো সে কালো জিনকে দিয়ে দিলেন। ব্ল্যাক ডেভিল কেমন যেন মুখটা মলিন হয়ে গেল, রাগে ক্ষোভে তাদের সোনাগুলো নিয়ে ফেললো আর 10 জনের অভিশাপ থেকে মুক্ত করে দিল। এবং লক্ষ্য করলো সেই 10 জন কেমন যেন আলোকিত হয়ে গেল। মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য তাদের চারিদিকে আলো ঘুরলো এবং এরপর আবারও স্বাভাবিক হয়ে গেল। কিন্তু নাতনি আজব হলো সত্য, এরপর আর একটা মানুষও সে সোনার মুদ্রাগুলো ফিরিয়ে দেয়নি সত্তার কবিরাজের হাতে। আর এদিকে ব্ল্যাক ডেভিল অট্ট হাসিতে মেতে উঠলো আর বলল, হুজুর, আর কিছু কি বলার আছে আপনার? আমি কি যেতে পারি? আর এভাবেই যখন ব্ল্যাক ডেভিল তুচ্ছ করা এক হাসিতে মেতে উঠেছিল, ঠিক তখন সত্তার কবিরাজ বেশ বিচলিত হয়ে পড়লেন আর চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকলেন। আর ঠিক তখনই হঠাৎ করে সত্তার কবিরাজের গায়ে লোম দাঁড়িয়ে গেল, চারিদিকে কেমন যেন ঠান্ডা হয়ে গেল। সত্তার কবিরাজ সহ সবার কাছে মনে হচ্ছিল পুরো মায়াপুরী গ্রামের বড় মাঠের তুষারপাত শুরু হয়ে যাবে। এতটা ঠান্ডা চারিদিকটা যেন ভরে গেল। এরপর আশেপাশের পরিবেশ যেন হুট করে থমথমে হয়ে গেল। চারিদিকটা হু হু করে যেন বাতাস বইতে শুরু করলো। বাতাসের ভয়ঙ্কর শোষো শব্দে যেন চারিদিকটা ফেটে ফেটে যাচ্ছিল। আর সেই শব্দ এতটাই প্রকট ছিল যেন মনে হচ্ছিল সবকিছুই যেন দুমড়ে মুচড়ে যাবে। পুরো গ্রামবাসী রীতিমতো ডানে বামে তাকাচ্ছে, নিচে উপরে তাকাচ্ছে, কি হচ্ছে সব তারা বুঝতে পারছে না। আর তখনই আকাশ থেকে বিদ্যুৎ চমকে গেল, কিন্তু বিদ্যুতে কোনো ঝিলিক হলো না। আর এরপর সত্তার কবিরাজ সহ পুরো গ্রামবাসী সবাই দেখলেন হঠাৎ করে একটা সাদা আলোক রশ্মি প্রকট হওয়া শুরু করলো। ওরে সাদায় চারিদিকটা যেন ভরে গেল এবং চারিদিকে রীতিমতো আলোয় আলোকিত হয়ে গেল। চারিদিকে এক জান্নাতি সুবাস ভরে গেল। আর সেই গন্ধে সত্তার কবিরাজ সহ পুরো গ্রামবাসী মন্ত্রমুগ্ধের মতো হারিয়ে গেলেন। কি অসম্ভব ঠান্ডা! সত্তার কবিরাজের বুকটা যেন কেঁপে উঠল। আর এরপর ধীরে ধীরে সবকিছুই যেন থেমে গেল, ধীরে ধীরে সবকিছুর অবসান ঘটে গেল। আলোর তীব্রতা যেন কমে গেল। আর সেই আলোর ভেতর থেকে বেরিয়ে এলো এক অলৌকিক শক্তিধর, একই সাথে পৃথিবীর সবচাইতে সুন্দর যুবক, যার রূপ দেখে প্রতিটা মানব হৃদয় যেন ঠান্ডা হয়ে যায়, যার দেহের গঠন দেখলে যে কোনো মানুষ রীতিমতো চমকে উঠবে, এতটাই সুন্দর সেই যুবক। তার মাথায় এক অদ্ভুত সুন্দর পাগড়ি যেন আগানো আছে, এক রাজপুত্র যেন সামনে চলে এসেছে। কি সুন্দর তার চেহারা! এতটাই প্রতাপশালী সেই জিন, সে আর কেউ নয়, এই জাহানের সবচাইতে শক্তিশালী জিন, যার নাম শুনলে আকাশ পাতালের সমস্ত জিন জাতি কেঁপে কেঁপে ওঠে। স্বয়ং শয়তান ইবলিস পর্যন্ত কেঁপে কেঁপে ওঠে, স্বয়ং লাকুস পর্যন্ত কেঁপে কেঁপে ওঠে। সে আর কেউ নয়, জায়ান জিন, এক স্বপ্নের জিন। জায়ান যখন তার সামনে এসে দাঁড়ালো,
গ্রামবাসী এক প্রকার সবাই যেন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল। এরকম সুদর্শন যুবক তারা আগে কখনো দেখেনি। তাদের মধ্যে এক আকাশ পরিমাণ বিস্ময় ছিল। তখন জায়ান এসে সত্তার কবিরাজকে বললেন, হুজুর চিন্তা করবেন না, আমি এসে গেছি, দেখছি ব্যাপারটা। জায়ানকে দেখে ব্ল্যাক ডেভিল ডানে বামে তাকিয়ে বেশ অবাক হলেন এবং রাগে ফোঁস করতে করতে বললেন, আপনি এখানে কি করে? জায়ান তখন বলল, দেখো ব্ল্যাক ডেভিল, আমি জানি তুমি কোনো ক্ষতিকর জিন নও, আমি এটাও জানি তুমি উপকারী জিন, কিন্তু তোমার একটা ক্ষতিকর দিক হচ্ছে প্রকৃতি বিরোধী আচরণ করা, এবং তুমি প্রকৃতি বিরোধী আচরণ সহ্য করতে পারো না। এই জন্য সে মানুষগুলোকে খুব ভয়াবহ মৃত্যু দিচ্ছ। ব্ল্যাক ডেভিল বলল, একদম ঠিক বলেছেন আপনি। জায়ান তখন বলল, দেখো আমি চাই না এই গ্রামে যা ঘটছে তা আরো বেশি বেড়ে যাক, কেননা প্রতিটা মানুষের ভেতরে লোভ আছে, লোভের বাইরে কেউ নেই। আমাদের আল্লাহ এই জন্যই বলেছেন লোভ না করতে। মানুষ এক এমন প্রাণী যা কিনা সৃষ্টির আদি থেকে লোভের বশীভূত হয়ে অভিশপ্ত হয়েছে। আমাদের হযরত আদম, তিনি লোভ করে অভিশপ্ত হয়েছিলেন। আমি চাই ব্ল্যাক ডেভিল, তুমি অবিলম্বে এই গ্রামের সবাইকে ভুক্ত করে দিয়ে চলে যাও, আর কখনো ফিরে আসবে না এই গ্রামে। ব্ল্যাক ডেভিল বলল, লাভ হবে না, তারা কেউ এই লোভ থেকে মুক্ত হতেই চায় না। আপনি সত্তার কবিরাজের কাছ থেকে জেনে নিতে পারেন, আর আমি আমার উদ্দেশ্য সফল না করে যাব না। জায়ান তখন বলল, আমি জানি তারা ওই সোনার মুদ্রার লোভে পড়ে গেছে, কারণ তারা যে মানুষ, লোভী সত্তা, আর তারা নিজেদের অজান্তে মায়া জালে পড়ে গেছে, মায়া জালে। এখন একটা উপায় ব্ল্যাক ডেভিল, তবে নিজ থেকে তাদেরকে ক্ষমা করে দিয়ে সে সোনার মুদ্রা নিয়ে চলে যাও, আর তা না হলে আমি যে ব্যবস্থা নেব সেটা কিন্তু ভালো হবে না। ব্ল্যাক ডেভিল তখন হাসতে লাগলো আর বলল, জায়ান, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছে চান? লাভ হবে না, আমি আমার কাজ চালিয়ে যাব। আমি জিন, আমার কাজ সফল না হওয়া পর্যন্ত আমি যাব না। আমি প্রতিটা লোভী মানুষের এক এক করে মৃত্যু দেখব, প্রতিটা লোভী মানুষ মারা যাবে, তখনই আমার মুক্ত হবে। আর তাদের ভিতরে যদি লোভ না থাকতো, তারা এতক্ষণে সমস্ত সোনার মুদ্রা আমাকে ফিরিয়ে দিত, তারা নিজ থেকে ফিরিয়ে দিত। আমি তাদেরকে সুযোগ দিয়েছি, আর আমি তখন ফিরে যাব তারা নিজ থেকে নিজ দায়িত্বে যখন সে মুদ্রা আমাকে ফিরিয়ে দেবে। তার আগ পর্যন্ত আমি কোনোভাবে তাদের কাছ থেকে মুদ্রা ছিনে নেব না। এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আমি সেই সত্তা যে শুধুমাত্র লোভের কারণে শেষ করে সবাইকে। জান তখন বলল, তবে শুনলে না তো, শেষবার বলছি, তুমি এখনই সবার কাছ থেকে সোনার মুদ্রাগুলো ছিনিয়ে নাও এবং গ্রাম ছেড়ে চলে যাও। ব্ল্যাক ডেভিল বলল, সম্ভব না জায়ান, সম্ভব না। জায়ান জিন তখন বলল, ঠিক আছে, যখন আমার কথা শুনবে না, আমারও আর কিছুই করার নেই। এই বলে জায়ান চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়া শুরু করলো, আর এদিকে ব্ল্যাক ডেভিলের চোখ বড় বড় করে তাকিয়ে আছে জায়ানের দিকে। প্রায় 5 মিনিট একটানা মন্ত্র পড়ার পর হঠাৎ করে গ্রামবাসী সহ সবাই দেখলেন জায়ানের হাত থেকে খুব সাদা বিশাল বড় আলোক রশ্মির একটা বল তৈরি হলো।
আর সে বিশাল বল একটা সময় ধীরে ধীরে আরো বিশাল হয়ে গেল। আর একটা সময় সেই বলটা ধীরে ধীরে আলোর তীব্রতা কমিয়ে দিয়ে সেখান থেকে একটা বেরিয়ে এলো সোনার খুব সুন্দর একটা বাক্স। সবাই সেই সোনার বাক্সের দিকে হতভম্ব হয়ে তাকিয়েছিলেন। আর এদিকে ব্ল্যাক ডেভিলের চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জায়ান বলল, ব্ল্যাক ডেভিল, এই বাক্সে প্রবেশ করো। ব্ল্যাক ডেভিল বলল, না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি অনেক বছর পর মুক্ত হয়েছি, আমাকে আবার আটকে রাখতে পারবে না কেউ, পারবে না, পারবে না কেউ। জায়ান তখন বলল, ব্ল্যাক ডেভিল, প্রবেশ করো, এছাড়া তোমার হাতে আর কোনো রাস্তা নেই, প্রবেশ করো। এই বলে জায়ান আবারও মঞ্চ পড়া শুরু করলো। আর এদিকে ব্ল্যাক ডেভিল বিকট এক চিৎকার দিল, বিকট, এমন এক বিকট চিৎকার দিল সবাই রীতিমতো মুহূর্তে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হলো। আর ব্ল্যাক ডেভিল চিৎকার করে বলল, না না, এটা হতে পারে না, হতে পারে না, আমি আবারও আসবো, আমি আবারও ফিরে আসবো, আর মায়াপুরী তাজাব আসবে, আবারও আচার আসবে। আমি অবশ্যই দিয়ে গেলাম, আবারও ফিরে আসবো, এই মায়াপুরীতে আবারও ফিরে আসবো। এই বলে সে ব্ল্যাক ডেভিল চিৎকার করতে করতে এক প্রকার ধোঁয়ায় রূপান্তরিত হলো। আর ধীরে ধীরে সে সোনার বাক্সে ঢুকে যেতে শুরু করলো। আর এদিকে পুরো গ্রামবাসী আশেপাশে তাকিয়ে এক প্রকার হাহাকার করা শুরু করলো। সবাই জায়ানকে থামানোর জন্য এক প্রকার বড়িয়া হয়ে উঠলো। সবাই বলল, এইটা কি করছেন আপনি? আমরা ব্ল্যাক ডেভিলকে চাই, আমরা ব্ল্যাক ডেভিলকে চাই, আমরা ভালো আছি, আমরা চাই না আগের জীবন ফেরত দিতে, আমরা চাই না, আমরা চাই না, আমরা চাই না। আপনারা ব্ল্যাক ডেভিলকে ফিরাই দেন, ফিরাই দেন বলতেছি, ও অনেক ভালো জিন ছিল, আমারও অনেক উপকার করছে, অনেক উপকার করছে, আপনারা প্লিজ প্লিজ ব্ল্যাক ডেভিলকে ছাড়ে দেন। সবাই রীতিমতো একসাথে কান্নাকাটি করা শুরু করলো। আর এদিকে ব্ল্যাক ডেভিলকে বন্ধ করে দিল জায়ান জিন সে সোনার বাক্সে। এরপর জায়ান জিন সবাইকে উদ্দেশ্য করে বলল, আজ থেকে আপনারা মুক্ত। আমি ব্ল্যাক ডেভিলকে এমন এক জায়গায় দিয়ে আসবো যেখান থেকে ব্ল্যাক ডেভিল এত সহজে মুক্ত হতে পারবে না। আর আপনারা নিজেরও জানেন না আপনারা কত বড় এক লোভের মায়াজালে আচ্ছন্ন হয়ে গিয়েছিলেন। আপনাদের মৃত্যু হতে পারতো আর কিছুদিনের ভেতরে। আল্লাহর কাছে শুকরিয়া করুন, আল্লাহ তার বান্দা সত্তার কবিরাজকে আপনাদের কাছে পাঠিয়েছিল আপনাদের হেফাজতের জন্য। তাহলে এ লোভ আপনাদের সবাইকে শেষ করে দিত। আর হয়তো বা কয়েকদিনের ভেতরে আপনাদের ভেতরে হাহাকার লেগে যেত। আপনারা বুঝতেও পারতেন না আপনারা লোভ করে কত ভয়াবহ ঘটনা ঘটাতে চলেছিলেন। হ্যাঁ, বাণী সেই জিন ভালো ছিল, কিন্তু মানুষের ভেতরে লোভ তার ভালো নয়। সে লোভের বশীভূত হয় অনেক কিছু করতে চাইতো, আর তখন সে জিন আপনাদেরকে শেষ করে দিত। ভুল করছিলেন আপনারা। এই বলে সাথে সাথে মিলিয়ে গেল জায়ান জিন। এরপর সত্তার কবিরাজ তার কাজ শেষ করে সবাইকে পানি পড়া দিলেন, আর কিছু নিয়ম শিখিয়ে দিলেন যে কিভাবে চললে সে ব্ল্যাক ডেভিল আর ফিরে আসবে না। কিছু কিছু তাবিজও দিলেন তাদের সুরক্ষার জন্য। এরপর বাড়ি ফিরলেন, আর ফেরার আগে পুরো মায়াপুরী গ্রামে ঘুরে ঘুরে দেখলেন যে কি অবস্থা। তিনি দেখলেন মায়াপুরী গ্রামে এক প্রকার ব্যাসিকা লেগে গেছে, মানে এক প্রকার কিয়ামতের মতো হয়ে গেছে। সেদিকে মৃত্যুর তাণ্ডব লীলা, এখানে ওখানে লাশ পড়ে আছে, চারিদিকে মিনিমাম 100-150 মানুষের লাশ পড়ে আছে। এরকম লাশ দেখে মায়াপুরী গ্রামের যেসব মানুষ একটু আগে সে ব্ল্যাক ডেভিলের উদ্ধার করার জন্য বা ব্ল্যাক ডেভিলের জন্য চিৎকার করছিল, সে মানুষগুলো সত্তার কবিরাজের পায়ে পড়লেন এবং বললেন, হুজুর মাফ করে দিয়ে না হুজুর, আমাদেরকে আমরা না বুঝে অনেক বড় মায়াজ আটকে গেছিলাম হুজুর। আমরা এখন বুঝতেছি আমাদের এরকম ভয়াবহ মৃত্যু হইতে পারতো হুজুর। আপনার ওই জায়ান জিনকে অনেক অনেক ধন্যবাদ হুজুর, আমাদের এই অভিশাপ থেকে মুক্ত করছে আমাদেরকে। আর এরপর সত্তার কবিরাজ বললেন, না না না, ঠিক আছে ঠিক আছে, আপনারা পায়ে পড়বেন না, উঠুন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আপনারা কখনো লোভ করবেন না, কেননা লোভ কিন্তু খুব ভয়াবহ জিনিস। লোভের কারণে মানুষ মানুষকে হত্যা করে ফেলে। মানুষ সবচাইতে বড় ঘৃণিত কাজ করে লোভের কারণে।
লোভ করবেন না, কখনো না, কখনো না। এটা আপনাদের মৃত্যু ডেকে আনতে পারে। ভালো থাকবেন সবাই। এই বলে সাত্তার কবিরাজ কিছু তাবিজ সবাইকে পড়িয়ে দিলেন, কিছু নিয়ম শিখিয়ে দিলেন, কিছু পানি পড়া দিলেন। এমনকি গ্রামে আমার জানা মতে তিনি নাকি সেই মায়াপুরী গ্রামটা বন্ধ করে দিয়ে আসছিলেন। এরপর সাত্তার কবিরাজ বাড়িতে ফিরে এলেন এবং সাত্তার কবিরাজ বাড়িতে ফিরে আসার পর ঘুমিয়ে পড়লেন, যেহেতু রাত হয়ে গেছিল অনেক। ঘুমিয়ে তিনি একটা স্বপ্ন দেখলেন। জায়ান তার স্বপ্নে এসেছে। স্বপ্নে এসে বলল, হুজুর, আমি ব্ল্যাক ডেভিলকে মায়াপুরী গ্রামে এক দিঘি আছে, সে দিঘির জলের একদম শেষ সীমানায় আটকে রেখেছে হুজুর। তবে হুজুর, এই ব্ল্যাক ডেভিল আবারও জেগে যাবে যেদিন মায়াপুরী গ্রামের মানুষ লোভে পড়ে যাবে, আর যেদিন অন্য এক কবিরাজকে তারা ভুল বুঝবে, ওই দিন মায়াপুরীতে আবারও ফিরে আসবে ব্ল্যাক ডেভিল। তবে এইটা নিয়ে আপাতত ভাববেন না হুজুর, 150 বছরের জন্য ব্ল্যাক ডেভিল একদম আটকে গেছে। এই বলে জাহাঙ্গীর চলে গেলেন। এতটুকু বলেই আকবর দাদা থেমে গেলেন আর বললেন, একটা মজার ব্যাপার কি জানেন আপনি? আমি তখন বললাম, কি দাদা ভাই? দাদা ভাই বললেন, আমি এতক্ষণ তোমাকে যে ঘটনা বললাম না, সেটা আসছে প্রায় 150 বছর আগে। আর তখন আমার দাদার বাবা বেঁচে ছিলেন। আর আজকে যখন তোমাকে এই ঘটনাটা বললাম, 150 বছর পূর্তি হয়ে গেছে। এমনকি জায়ান আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিল। ওই যে তুমি দেখলে না, জায়ানের সাথে আমি কথা বলছিলাম, আমাকে একটা সংবাদ দিতে এসেছিল। তার রাজ্য থেকে তার অবব আমার কাছে এসেছিল, মানে তার ছায়া এসেছিল। শুনলাম মায়াপুরীতে নাকি আবার ব্ল্যাক ডেভিল আক্রমণ করেছে। এবার নাকি মায়াপুরীতে ভয়ঙ্কর তাণ্ডব লীলা চালাচ্ছে সেই ব্ল্যাক ডেভিল। আর এবার শুনলাম ব্ল্যাক ডেভিলের পর নাকি মায়াপুরীতে আরো ভয়ঙ্কর একজন আসবে, যার নাকি কোনো বিনাশ নেই। কে জানে নতুন কি সমস্যা। আমি কি কাল সকালবেলা যেতে হবে মায়াপুরীতে, দেখি কি করতে পারি। এই বলে দাদা ভাই বললেন, তো হলো তো, শুনলেন তো লোভ কিভাবে শেষ করে দেয় সবাইকে। লোভ করতে নেই রাত নিয়ে, বুঝতে পেরেছ? যাও আর ঘুমিয়ে পড়ে, ঠিক আছে? কাল আমাকে খুব ভোরে যেতে হবে মায়াপুরী গ্রামে, বুঝতে পেরেছ? যাও ঘুমিয়ে পড়ো মামা, যাও শোনা বাচ্চা, যাও নাতনি ঘুমিয়ে পড়ে, কেমন? তো প্রিয় লিসনার্সগণ, কেমন লেগেছে আজকের জায়ান জিনের ঘটনা? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি প্রতিবারের মতোই ইন্টারেস্টিং, রহস্যময় এবং খুবই ক্রিপি একটা ঘটনা উপহার দিতে পারলাম। আর নিশ্চয় বুঝেছেন এবারের ঘটনাটা বেশ মজাদার ছিল এবং একই সাথে খুবই নির্মম এবং বাস্তব এক ঘটনার উপরে নির্মিত হয়েছে এই লোভের মহামারী গল্পটি। আসলে লোভ ভয়াবহ এক জিনিস, যা কিনা কখনো কাউকে ভালো থাকতে দেয় না। লোভে পাপ, পাপে মৃত্যু। আর এজন্যই আল্লাহ তাআলা সবাইকে লোভ করতে মানা করেছেন, নিজের নাফসকে ভালো রাখতে বলেছেন। সবসময় নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন যেন কোনোদিন লোভী ব্যক্তি না হয়ে ওঠেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আবারও কথা হবে নতুন ঘটনাতে। নতুন ঘটনার নাম কি জানেন? নতুন ঘটনার নাম জিনের প্রতিশোধ। এখনকার মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ নেক্সট পর্বে কথা হবে। ততক্ষণ মধ্যে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভৌতিক কথার সাথে থাকুন। সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। সো এই ছিল জায়ান জিনের লোভের মহামারী গল্পের সর্বশেষ পার্ট। কেমন লাগলো সবাই কমেন্ট করে কিন্তু জানাবেন। অ্যান্ড নিশ্চয়ই জানেন যে ঘটনাটা যেহেতু অ্যাডমিন প্যানেল থেকে লেখা, সো আমি কোনো রকম রিভিউ দেব না এবং আমি চাই যে সম্পূর্ণ রিভিউটা আপনারা দেবেন, বিকজ আমি জানি যে এই যে জায়ান জিনের এই ঘটনাটা আপনাদের কাছে দারুণ রকম একটা মোটিভ নিয়ে এসেছে এবং আপনারা এই গল্প থেকে নিশ্চয়ই কিছু না কিছু শিখেছেন। এবং আমি বিলিভ করি যে আপনারা অনেক বেশি বুঝতে পেরেছেন যে আসলে লোভ কতটা ভয়াবহ জিনিস, যে মানুষের মৃত্যু আছে জেনেও মানুষ লোভ থেকে বাঁচতে পারে না। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কোন সেন্সে এই গল্পটা লেখা হয়েছে। আসলেই লোভ করা উচিত নয়।
এবং আপনাদের কাছে যদি আসলেই গল্পটা ভালো লাগে তাহলে ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাবেন, বিকজ জায়ান জিনের স্টোরিগুলো কিন্তু অনেক বেশি মানে ডার্ক লেভেলে করা হচ্ছে এখন। আমরা গল্পের বেজ অনেক কাজ করছি, গল্পটাকে নিয়ে অনেক রকম অ্যানালাইসিস করে সেটাকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি, যেন জায়ান জিনের ঘটনাগুলো দেখে মানুষ কিছু শিখতে পারে, আনন্দ পায়, ভয় পায়, সব মিশ্রিত একটা অনুভূতি যেন থাকে গল্পের ভেতরে। বিকজ সব কিছুর ভেতরেই কিছু না কিছু থাকা উচিত। এতটা লম্বা সময় ধরে আমরা যখন একটা ঘটনা শুনি, সেই ঘটনার ভেতরে যদি ভয় যদি না থাকে তাহলে কেমনে হয়, সেই ঘটনার ভেতরে যদি একটু শিক্ষা যদি না থাকে তাহলে কীভাবে হয়। সো আমরা সবসময় থাকি ভয়, ডার্কনেস, শিক্ষা এবং সব মিলিয়ে এবং পাওয়ারফুল কিছু আপনাদের সামনে তুলে ধরতে। আই বিলিভ যে কষ্টটা সার্থক হচ্ছে অ্যান্ড আপনারা বেশ এনজয় করছেন। আর যদি আসলে এনজয় করে থাকেন আপনারা কিন্তু কমেন্ট করবেন, আপনাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই করার জন্য কিন্তু আমি অবশ্যই ওয়েট করি এবং ইনশাল্লাহ দাম সব কমেন্ট আপনাদের কাছ থেকে আশা করছি। সো ইনশাল্লাহ এই যে লোভের মহামারী শেষ হয়ে গেল, ইনশাল্লাহ এই লোভের মহামারী পুরো ঘটনাটা কিন্তু আমরা এই উইকে শুনবো, মানে নেক্সট উইকে শুনবো, মানে পুরো সিরিজ এপিসোড হিসেবে যাবে। ফুল স্টোরিতে আপনারা 3টা নতুন এপিসোড পাবেন। একটা হচ্ছে জুব্বার তান্ত্রিকের দানব পেয়ে যাবেন, অনিমেষ চ্যাটার্জির মুখোশ পেয়ে যাবেন, এবং সর্বশেষে যেটা হবে যে জায়ান জিনের লোভের মহামারী। এই মানে ফুল স্টোরি একসাথে শুনবেন ইনশাআল্লাহ এই শনি রবি এবং সোমে যে পরপর 3টা দিন আসছে, এই 3টা দিনে আপনারা এই 3টা সিরিজ আপনারা ডেফিনেটলি শুনবেন। এবং এরপর নেক্সট মঙ্গলবার থেকে আবারও আমরা আগের মতো করে এপিসোড রেগুলারলি জানাবো। সো এই হচ্ছে বিষয়, আশা করছি বুঝতে পেরেছেন যে আমরা সিরিজ এপিসোড পরপর 3 দিন আমরা চালাবো এবং 3 দিনে আপনারা অনেক বেশি এনজয় করবেন, এতটুকু বলে দিতে পারি। সো এই হচ্ছে বিষয়, আমি আর দেরি করবো না, আমি এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে বলবো ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। ঈদের কিন্তু সর্বশেষ পার্ট আজকে না, কালকে কিন্তু আপনাদের জন্য মায়াপুরীর রহস্য 3 থাকছে, ওটাই হবে ঈদ স্পেশাল এপিসোডের সর্বশেষ পর্ব। এবং আজকে কিন্তু ছিল ঈদ স্পেশাল এপিসোডের 3 নম্বর পর্ব। আশা করছি 3 নম্বর পর্ব আপনারা অনেক বেশি এনজয় করেছেন। আর যদি এনজয় করে থাকেন ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি। সো এই হচ্ছে বিষয়। আর নিশ্চয়ই জানেন যে আজকে কিন্তু একই সাথে 2টা পর্ব শেয়ার করা হলো, একটা হচ্ছে জায়ান জিনের এপিসোড আর আরেকটা হচ্ছে একটু আগে যে পর্বটা আপনারা শুনলেন, মানে যেটাকে বলে যে ঈদ স্পেশাল এপিসোড 2-এর দ্বিতীয় খণ্ড, যেটা ছিল বৃদ্ধ জিনের ঘটনা। সো 2টা এপিসোড আপনাদের কাছে কীরকম লেগেছে আপনারা ডেফিনেটলি দুটোতেই কমেন্ট করবেন। আর কালকে তো আপনাদের জন্য থাকছে আপনাদের সবচেয়ে অপেক্ষার প্রহর, আপনারা যারা অপেক্ষার প্রহর গুনছেন তাদের জন্য তো কালকে থাকছে অসাধারণ সেই ঘটনা। সো এই হচ্ছে বিষয়, আমি আর দেরি করবো না, এখানেই বিদায় নিচ্ছি। কাল দেখা হবে মায়াপুরীর রহস্যতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।